আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামি আফরোজ রিদি হাজির হয়ে গেলাম নতুন একটি পর্বে। আজকের পর্বে আলোচনা করব সিন কম্প্রিহেনশন 2 এর প্র্যাকটিস নাম্বার 41 থেকে 44 পর্যন্ত। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। 41 নাম্বার যে গল্প আছে এটা হচ্ছে মেইনলি স্টোরি অফ অ্যান আওয়ারের গল্প। এই গল্পটি আমরা সিন কম্প্রিহেনশন 1-এ বিস্তারিতভাবে শব্দের অর্থ সমেত পড়িয়েছি, তোমরা সেখান থেকে বিস্তারিত দেখে নিবে। এখানে শুধু আমরা গল্পের একটু সামারি জেনে নিতে পারি যে এই গল্পের কয়েকটি ক্যারেক্টার আছে, মিসেস মালার্ড, মিস্টার মালার্ড, তারপর জোসেফিন এবং রিচার্ডস। মিসেস মালার্ড মেইনলি হার্টের রুগী, তার স্বামী একদিন মারা যায় রেল রোড অ্যাক্সিডেন্টে। এই খবরটি নিয়ে আসে তার বন্ধু রিচার্ড এই খবরটি প্রথমে তার বোন জোসেফিনকে দেয়, মানে রিচার্ডের বোন না, মিসেস মালার্ডের বোন জোসেফিনকে খবরটা দেয়। জোসেফিন এই খবরটা তার বোন মিসেস মালার্ডকে খুব ধীরে সুস্থে জানায়, যেন সে তার হাজব্যান্ডের মৃত্যুর খবর শুনে কষ্ট না পায়। তারপরও মিসেস মালার্ড খবরটি শুনে প্রথমে কষ্ট পেয়ে কান্না করতে করতে রুমে চলে গেল। রুমে যাওয়ার পরে সে একটা অন্যরকম অনুভূতি অনুভব করা শুরু করলো। এই গল্পটি এখানেই শেষ নয়, আরও বাকি আছে, যেটা আমরা পরে দেখবো। আমরা এখন চলে যাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1-এ। মিসেস মালার্ড হু হ্যাড আ ড্যাশ হার্ট কন্ডিশন, তার হার্ট কন্ডিশন কেমন ছিল? উইক। হু হ্যাড আ উইক হার্ট কন্ডিশন, একটা দুর্বল হার্ট ছিল। ওয়াজ জেন্টলি ইনফর্মড অফ হার হাজব্যান্ডস ডেথ, তাকে তার স্বামীর মৃত্যুর খবর খুব জেন্টলি বলা হয়। তারপরে বলছে রিচার্ডস হার হাজব্যান্ডস ফ্রেন্ড যেহেতু খবরটি কনফার্ম করে ফ্রম আ সেকেন্ড টেলিগ্রাম, দ্বিতীয় একটা টেলিগ্রামের মাধ্যমে, সেকেন্ড টেলিগ্রাম। আফটার উইপিং ইন ড্যাশ, অর্থাৎ উইপিং ইন কি মানে উইপিং ইন গ্রিফ, মানে শোকে কান্না করেছে সে। আফটার উইপিং ইন গ্রিফ, শোকে কান্না করে, শি ওয়েন্ট টু হার রুম, সে তার রুমে যায়, জানলার পাশে বসে। নোটিসিং দ্য ব্লু স্কাই, এবং নীল আকাশকে সে নোটিস করছিল। স্কাই একটা নাউন, এর আগে অ্যাডজেক্টিভ হিসেবে ব্লু ইউজ করবো। উইচ শি কুড নট রেজিস্ট, সে একটা স্ট্রেঞ্জ ফিলিং পাচ্ছিল যেটা সে থামাতে পারছিল না। ফিলিং অ্যাজ পাওয়ারলেস অ্যাজ হার ড্যাশ হ্যান্ডস, অ্যাজ হার স্লেন্ডার হ্যান্ডস, তার যে সরু হাত ছিল সেই সরু হাতের মতোই সে পাওয়ারলেস অনুভব করছিল। চলে যাচ্ছি 2-এ। দেখেন মিসেস মালার্ড হু হ্যাড আ হার্ট কন্ডিশন ওয়াজ জেন্টলি ইনফর্মড, তাকে খুব জেন্টলি খবর দেওয়া হয়, তার স্বামীর মৃত্যুর খবর দেওয়া হয়। কে দেয়? তার বোন জোসেফিন দেয় এবং তার স্বামীর বন্ধু রিচার্ডস দেয়। অ্যাবাউট ডেথ ইন আ ড্যাশ অ্যাক্সিডেন্ট, ইন আ রেল রোড অ্যাক্সিডেন্ট, রেল রোড দুর্ঘটনায়। আনলাইক আদার্স শি ড্যাশ উইথ ইমিডিয়েট ইন্টেন্স গ্রিফ, আচ্ছা সে ইমিডিয়েট ইন্টেন্স গ্রিফে কি করলো? শি ক্রাইড উইথ ইমিডিয়েট ইন্টেন্স গ্রিফ। আমরা এখানে রিয়াক্টেডও বলতে পারি, যে সে রিয়াক্ট করেছে কি দিয়ে? উইথ গ্রিফ, মানে কান্না করে। রিট্রিটিং টু হার রুম, সে রুমে যায়। শি স্যাট বাই অ্যান ওপেন উইন্ডো, খালি খোলা জানলার পাশে বসে। ফিলিং অ্যান আননোন, অ্যান বলেছে তাহলে আননোন দিতে পারি, ভাওয়েল দিয়ে শুরু হয় এমন কোনো শব্দ। আননোন আর ক্রিপিং একটা সেন্সেশন অনুভব করছিল সে। যদিও শি ইনিশিয়ালি রেজিস্টেড, শি সেন্স সামথিং ড্যাশ অ্যাপ্রোচিং স্টারিং ডিপ ইমোশনস উইদিন হার, সে বুঝতে পারছিল কোনো একটা জিনিস তার কাছে অ্যাপ্রোচ করছে বা তার কাছে আসছে। সামথিং পাওয়ারফুল বলা যেতে পারে, যে পাওয়ারফুল কোনো একটা কিছু তার কাছে এসেছে। ওকে, পরেরটা দেখেন সেম স্টোরি থেকেই আছে। সেম স্টোরি থেকে আমরা এখানে দেখতে পেয়েছি যে মিসেস মালার্ড রুমে যাওয়ার পরে সে প্রথমে তো কষ্ট পায়, তার স্বামীর শোক করে, তার স্বামীর মৃত্যুর শোক করে, বা সে সেটা নিয়ে খুব কষ্ট পাচ্ছিল। বাট পরবর্তীতে সে একটা স্বাধীনতা অনুভব করতে পারে এবং তখন তার মুখ দিয়ে ফ্রি 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 এই শব্দটি বের হয়ে আসে। আচ্ছা, আমরা চলে যাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, একটু দেখি কি বলছে। ওকে, অ্যাজ মিসেস মালার্ড প্রসেসড হার হাজব্যান্ডস ডেথ, যখন সে তার স্বামীর মৃত্যু বুঝতে পারলো, আ উইসপার্ড রিয়েলাইজেশন, অর্থাৎ তার মুখে দিয়ে একটা রিয়েলাইজেশন, উইসপার্ড ফিস করে বের হয়ে আসলো। উইসপার্ড রিয়েলাইজেশন স্কেপড হার লিপস, তার মুখে বা ঠোঁটে দিয়ে বের হলো। ফ্রি ফ্রি ফ্রি, মুক্ত মুক্ত মুক্ত। ফিয়ার অ্যান্ড সরো ড্যাশ, এবং তার মধ্যে থেকে ফিয়ার অ্যান্ড সরো চলে গিয়েছে, তাহলে ফিয়ার অ্যান্ড সরো ফেইডেড। রিপ্লেসড বাই আ নিউ ফাউন্ড ভাইটালিটি, তার মধ্যে থেকে কষ্ট চলে গিয়েছে, এখন তার মধ্যে কি শুধু আনন্দ আছে। দো শি ড্যাশ হার গ্রিফ, যদিও সে কষ্ট পেয়েছে। অ্যাকনলেজড হার গ্রিফ, দো শি অ্যাকনলেজড হার গ্রিফ, শি স বিয়ন্ড ইট আ ফিউচার অফ ফ্রিডম অ্যান্ড সেলফ ওনারশিপ। এমব্রেসিং দিস ফিলিং, অর্থাৎ এই ফিলিংটাকে এমব্রেস করে, শি ওয়েলকাম দ্য ইয়ার্স আহেড উইথ ওপেন আর্মস ড্যাশ অ্যান ওভারওয়েলমিং ইয়েট আনডিনায়েবল সেন্স অফ লিবারেশন, অর্থাৎ এক্সপিরিয়েন্সিং, যেখানে সে এক্সপিরিয়েন্স করছিল কি? আনডিনায়েবল সেন্স অফ লিবারেশন। তারপরে বলছে আফটার হিয়ারিং দ্য নিউজ অফ হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামীর মৃত্যুর খবর শুনে মিসেস মালার্ড উইসপার্ড ড্যাশ টু এক্সপ্রেস হার রিয়েলাইজেশন অফ ফ্রিডম।
আচ্ছা সে কি উইসপার্ড করলো, উইসপার করে কিন্তু সে বলল ফ্রি, ফ্রি শব্দটা ফিসফিস করে বলল, তাহলে আমরা এখানে লিখবো উইসপার্ড ফ্রি। হার আইস বিকাম ড্যাশ, তার চোখ কি হয়ে গেল, ব্রাইট আর কিন হয়ে গিয়েছে। আমরা যদিও একটা শব্দ লিখতে পারবো তাই ব্রাইট লিখবো, কিন লেখার দরকার নেই। শি এনভিশন আ ফিউচার ওয়্যার শি কুড লিভ ফর হারসেলফ, যেখানে সে বেঁচে থাকবে শুধুমাত্র তার জন্য, সে এমন একটা ভবিষ্যৎ খুঁজছিল। শি ডিসমিস দ্য ফিলিং অফ মনস্টারাস জয় অ্যাজ ড্যাশ অ্যান্ড প্রেড ফর আ লং লাইফ, অর্থাৎ তার কাছে মনে হয়েছিল তার এই আনন্দ, একজনের মৃত্যুতে আনন্দ পাওয়া হয়তো বা একটু মনস্টারাস জয়, কিন্তু সে এটাকে তুচ্ছ বলে মাথা থেকে সরিয়ে দেয়, এই আইডিয়াটাকে তুচ্ছ মনে করে মাথা থেকে সরিয়ে দেয়, ট্রিভিয়াল, অ্যান্ড প্রেড ফর আ লং লাইফ। হার নিউ ফাউন্ড ফ্রিডম দ্য স্ট্রংগেস্ট ড্যাশ অফ আর বিং, দ্য স্ট্রংগেস্ট ইম্পালস অফ আর বিং। এখন তার সবচেয়ে বেশি শক্তিশালী ফিলিংটাই কি ছিল, ফ্রিডম, স্বাধীনতা, ইম্পালস। ওকে, আমরা চলে যাচ্ছি পরে গ্রাফিটি। গ্রাফিটি যে প্যাসেজটি আছে এখানে আমরা বিস্তারিত যাব না, এই প্যাসেজটিও তোমরা সিন কম্প্রিহেনশন 1-এ পাবে, যেখানে বলছে 1960 থেকে গ্রাফিটি বাংলাদেশে শুরু হয় একটা শক্তিশালী আওয়াজ, যেটা প্রতিবাদের আওয়াজ হিসেবে। আইয়ুব খানকে শাসনা থেকে সরানোর জন্য অথবা যে কোনো কারণেই আমরা গ্রাফিটিকে অনেকবার ব্যবহার করেছি, যেটা কিন্তু আমরা বর্তমান সময়েও দেখেছি গ্রাফিটির ব্যবহার। আমরা সেটা নিয়ে আজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি একটু সলভ করে ফেলি, দেখি কি বলছে। সিন্স 1960s, 1960 থেকে গ্রাফিটি ইন বাংলাদেশ হ্যাজ বিন আ টুল অফ ড্যাশ, অফ একটা প্রিপোজিশন, এরপরে নাউন হবে, টুল অফ প্রোটেস্ট, এটা প্রতিবাদের একটা হাতিয়ার। ইন 1966, 1966 সালে স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট স্প্রে পেইন্টেড ড্যাশ উইথ আইয়ুব খান। দেখেন কোন জিনিসটাকে স্প্রে পেইন্টেড করে উইথ আইয়ুব খান, ডাউন উইথ আইয়ুব খান। কি স্প্রে পেইন্টেড করে, এই যে ডাউন উইথ আইয়ুব খান, তাহলে এখানে আমরা লিখবো ডাউন। অন দ্য ওয়ালস, ওয়ালে এটা আঁকে। অ্যাজ আ ফর্ম অফ ড্যাশ আগেনস্ট রিপ্রেশন, অ্যাজ আ ফর্ম অফ কি ছিল, এটা ছিল অ্যাজ আ ফর্ম অফ প্রোটেস্ট, এটা একটা প্রতিবাদ ছিল। আগেনস্ট রিপ্রেশন, অত্যাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল, তাহলে ফর্ম অফ প্রোটেস্ট। আমি যে অ্যান্সার দিচ্ছি এটাই সবসময় হবে এরকম নয়, আপনারা আপনাদের মতো করে অ্যান্সার দিতে পারেন, যেটা কারেক্ট হতে পারে, অর্থপূর্ণ এবং গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। যেহেতু এখানে প্রিপোজিশন আছে, এরপরে নাউন আসবে। দে শাউটেড চিকা মিনিং ড্যাশ অর মাস্ক্রেট অর ডিসগাইজ। আচ্ছা চিকা মানে কি দেখেন তো, এখানে বলা আছে প্যাসেজে, চিকা আ ওয়ার্ড মিনিং মোল অর মাস্ক্রেট, তাহলে এখানে আমরা লিখবো মোল। দিস ট্যাকটিক মার্ক দ্য স্টার্ট অফ গ্রাফিটি, এটাই ছিল কি প্রথমবার গ্রাফিটির ব্যবহার, অ্যাজ আ মিনস অফ ড্যাশ। আচ্ছা অ্যাজ আ টুল অফ ডিসেন্ট বলা আছে, আমরা এখানে মিনস আছে তো একই কথা, ডিসেন্ট লিখতে পারি। দেখেন এখানে শব্দগুলো কিন্তু সব প্যাসেজেই দেওয়া আছে, জাস্ট খুঁজে খুঁজে বসাতে হবে, ভেরি ইজি। তারপরে যাব গ্রাফিটি ইন বাংলাদেশ হ্যাজ বিন আ টুল অফ প্রোটেস্ট, সেম এখানেও প্রোটেস্ট হবে। সিন্স 1960s, 1960 থেকে, বিগিনিং উইথ স্টুডেন্ট প্রোটেস্ট, শুরু হয় স্টুডেন্টদের প্রতিবাদ থেকে, আগেনস্ট আইয়ুব খান, আইয়ুব খানের বিরুদ্ধে, কবে 1966 সালে। ইউজড ড্যাশ ডিউরিং দ্য 1971 লিবারেশন ওয়ার, ইউজড ড্যাশ কি ইউজ করেছিল 1971 যুদ্ধের সময়, আমরা এখানে বলতে পারি ইউজড কোভার্টলি ডিউরিং, এটাকে ব্যবহার করেছিল কভার্টলি 1971 যুদ্ধের সময়। ইট এমার্জড ইন জুলাই আপরাইজিং, এমনকি এটা জুলাই আপরাইজিংয়েও দেখা যায় বা জুলাই আন্দোলনে দেখা যায়। ড্যাশ পাস্ট স্ট্রাগলস, ইকোয়িং পাস্ট স্ট্রাগলস, ইকোয়িং মানে যেটা অতীতের যে কষ্টগুলো আছে সেগুলোকে তুলে ধরছে, ইকোয়িং পাস্ট স্ট্রাগলস। মেসেজেস লাইক দ্য কান্ট্রি ইজ নো বডিজ ফাদার ড্যাশ আর্লিয়ার মুভমেন্টস, আগে যে মেসেজগুলো ছিল যেমন এই দেশ কারো বাপের না, এরকম মুভমেন্ট, এই মেসেজগুলো কি করেছে মুভমেন্টগুলোকে রিকল্ড, মানে পুনরায় আন্দোলনেও কিন্তু এই ধরনের স্লোগান দেওয়া হতো, দেশটা কারো বাপের না, এরকম স্লোগান দেওয়া হতো, সেম এখনও দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আমাদের অতীতের আন্দোলনগুলোর কথা মনে পড়ে। ইনক্লুডিং নূর হোসেনস প্রোটেস্ট, নূর হোসেনের প্রোটেস্টে কিন্তু এটা দেখতে পেয়েছি। গ্রাফিটি কন্টিনিউস টু সিম্বলাইজ ড্যাশ অ্যান্ড দ্য অনগোয়িং ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ। গ্রাফিটি ডিফায়েন্স, গ্রাফিটি কন্টিনিউস টু সিম্বলাইজ ডিফায়েন্স, অর্থাৎ গ্রাফিটি আসলে কিসের প্রতীক, প্রতিবাদের প্রতীক, যেটা বাংলাদেশে ন্যায়ের জন্য সবসময় চলমান আছে, থাকবে। এই পরের প্যাসেজটিও গ্রাফিটি নিয়ে, যে আ স্ট্রং সেন্স অফ ইনক্লুসিভিটি was also reflected in the wall art and graffiti during and after the July uprising, আমরা জুলাই আপরাইজিং এর সময় এবং পরে বারবার গ্রাফিটির ব্যবহার দেখতে পেয়েছি।
highlighted the case of marginalized and minoritized people in multiple instances. অর্থাৎ এই গ্রাফিটির মাধ্যমে আমরা বারবার যারা মাইনরিটি বা যারা প্রান্তীয় ছিল তাদেরকে তুলে ধরা হয়েছে। অসংখ্য গ্রাফিটি আছে ওয়ালে যেগুলো আসলে জাস্টিসকে তুলে ধরে। নট আ ল্যান্ড অফ ওয়ান নেশন, বাংলাদেশ ইজ ল্যান্ড অফ মেনি কমিউনিটিস। কোনো একটি জাতির দেশ নয়, এটা পুরো সম্প্রদায়ের দেশ। এরকম অনেক কিছু বলে কি করা হয়েছে, দেয়ালে আঁকা হয়েছে, যেগুলো আসলে গ্রাফিটি। The true power of graffiti lies in its resilience. গ্রাফিটির আসল যে ক্ষমতা এটা কিসের মধ্যে অন্তর্নিহিত? গ্রাফিটির মধ্যে যে রেজিলিয়েন্স আছে সেটার মধ্যে আছে। ইট পারসিস্টস আ মিডিয়াম অফ রেভলিউশনারি মেমোরি। এটা আমাদের বারবার বিপ্লবী স্মৃতিকে মনে করি দেয়। আমরা যখনই হেঁটে যাই দেয়ালে দেখলেই আমাদের বিপ্লবী স্মৃতির কথা মনে পড়ে। ইট স্পিক্স ফর দোজ, এটা তাদের কথা বলে যারা সাইলেন্স, যারা নিশ্চুপ, কথা বলে না, যারা চুপচাপ সব সহ্য করে। এই গ্রাফিটি তাদের কথা বলে। ওকে, আমরা এই প্যাসেজের দিকে আর ফোকাস না করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে যাই। বলছে গ্রাফিটি ডিউরিং অ্যান্ড আফটার দ্য জুলাই আপরাইজিং এমফাসাইজড ইনক্লুসিভিটি হাইলাইটিং দ্য স্ট্রাগলস অফ ড্যাশ কমিউনিটিস। অর্থাৎ কমিউনিটির কি তুলে ধরেছে? স্ট্রাগল তুলে ধরেছে। কিন্তু কেমন কমিউনিটি? মার্জিনালাইজড কমিউনিটি, অর্থাৎ প্রান্তীয় যে কমিউনিটি ছিল, অর্থাৎ যারা মেইনলি কোণঠাসা করে রাখা হয় বা যাদেরকে দাবিয়ে রাখা হয়, মার্জিনালাইজড কমিউনিটি। Messages like Bangladesh is a land of many communities dash the fight for collective liberation. এই যে এরকম বার্তা যে দেশটা সম্পূর্ণ জাতির বা সবার, এটা কি করেছে? ড্যাশ দ্য ফাইট অফ কালেকটিভ লিবারেশন। আমরা এখানে বলতে পারি আন্ডারস্কোর্ড দ্য ফাইট অফ আওয়ার কালেকটিভ লিবারেশন, আন্ডারস্কোর্ড। গ্রাফিটি রিমেইনস আ পাওয়ারফুল টুল অফ রেভলিউশনারি মেমোরি। এখানে আমরা পাওয়ারফুল বলতে পারি যে গ্রাফিটি সর্বদাই কি একটা পাওয়ারফুল টুল। টুল একটা নাউন, এর আগে অ্যাডজেক্টিভ হিসেবে পাওয়ারফুল দিলাম। অ্যাম্প্লিফাইং সাইলেন্সড ভয়েসেস অ্যান্ড ড্যাশ পিপল ইন দ্য পারসুট অফ জাস্টিস। আচ্ছা, এটা সে সকল মানুষের আওয়াজকে তুলে ধরে যারা সাইলেন্সড ভয়েসেস, এবং ইউনাইটিং পিপল, এবং মানুষদেরকে ইউনাইট করছে, অ্যান্ড ইউনাইটিং পিপল ইন পারসুট অফ জাস্টিস, ন্যায়ের জন্য এখানে কি সকল সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে যাচ্ছে। অ্যাজ Bansky suggests it comforts the dash while challenging the powerful. It comforts the disturbed. এখানে বলাই আছে এটা কাকে কমফোর্ট করে? ডিস্টার্বডকে। ডিস্টার্বড। ওকে, পরেরটায় যাই। পরেরটায় বলছি ডিউরিং অ্যান্ড আফটার দ্য জুলাই আপরাইজিং, সেম কাছাকাছি আগেরটার মতো আছে, একটু দেখেন। ওয়াল আর্ট গ্রাফিটি রিফ্লেক্টেড আ স্ট্রং সেন্স অফ প্রোটেস্ট। এটা কি হিসেবে কাজ করেছে? প্রতিবাদের একটা মাধ্যম হিসেবে কাজ করেছে। Highlighting the struggles for marginalized and dash people, marginalized and minoritized people। তাহলে minoritized আমরা লিখতে পারি এখানে। তাহলে এটা কাদের কথা বলেছে? মার্জিনালাইজড এবং মাইনর মানুষদের কথা বলেছে। Numerous graffiti pieces called for dash and conveyed a dash broader message of dash। তাহলে অসংখ্য গ্রাফিটির মাধ্যমে আমরা কিসের কথা বলেছি? কল ফর জাস্টিস, আমরা ন্যায়ের কথা বলেছি। ফর প্রিপোজিশন, এরপরে নাউন হিসেবে জাস্টিস দিব, অ্যান্ড কনভেইড আ মেসেজ অফ এর পরেও নাউন দিব লিবারেশন, এবং আমরা স্বাধীনতার কথা বলেছি। ইট আন্ডারস্কোর্ড দ্য আইডিয়া দ্যাট আওয়ার ড্যাশ লিবারেশন ইজ ইন্টারটুইন্ড, দ্যাট আওয়ার কালেকটিভ লিবারেশন ইজ ইন্টারটুইন্ড। অর্থাৎ আমাদের স্বাধীনতা একজন আরেকজনের সাথে যুক্ত। অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত স্বাধীন হবেন না যতক্ষণ আপনার দেশে স্বাধীনতা থাকবে। এরই মাধ্যমে কিন্তু আমাদের গ্রাফিটি সহ সকল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শেষ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।